দীপান্বিতা, আপনি যে জায়গাটার কথা উল্লেখ করলেন, দীপান্বিতা মার্টিন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক এবং প্রতিবাদী অভিনেত্রী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা একটু পোস্টটা দেখাই, মানে যে পোস্টের কথা আপনি বললেন সেই পোস্টটা রয়েছে আমাদের কাছে, একটু দর্শকদেরকে দেখাই। আমরা সেই পোস্টটা দেখাবো এবং পড়ে শোনাবো যে সেই পোস্টে কি লেখা রয়েছে। যদিও সেই পোস্টকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু নানা প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। সেই পোস্টটাতে কি লেখা রয়েছে আসুন পড়ে আপনাদেরকে বরং শোনাই তার আগে, এবং তারপর আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনায় আসব। সেই পোস্টটাতে খুব স্পষ্টভাবে যেটা লেখা রয়েছে, প্রথম প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। প্রথম যে লাইনটা, এই যে ফাইজ আহমেদ তিনি লিখছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, এবং তারপরে লেখা রয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে। তারপর কি বলা হচ্ছে, বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে, সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে যে গণ অভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। এই লাইনটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা তিনি বলছেন সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিসডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি, তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশের সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা, সেটা কেউ ভঙ্গ করবে না। দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মের কোনো সময়ে অনুষ্ঠিত হবে বলেই আশা করি, তবে এটা আমার ব্যক্তিগত মতামত। এই সময়ে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেয়ার রোডম্যাপ মতে নির্বাচনের এক্স্যাক্ট ডেট ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না। স্যারকে যখন আনা হয়েছে তখন বিমানবন্দরে দাঁড়িয়ে স্যার বলেছেন আমার কথা শুনতে হবে। জুলাই থেকে আগস্ট 2025-এ আমরা জাতীয়ভাবে 2 মাস জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তির উদযাপন করব ইনশাআল্লাহ, এবং আগস্টের মধ্যে স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আমরা আশা প্রকাশ করি। ইনশাআল্লাহ আমরা হারবো না, আমাদের হারানো যাবে না। ইনকলাব জিন্দাবাদ, প্রফেসর ইউনূস জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং এই বক্তব্যটা এসেছে ফাইজ আহমেদ, তিনি এটা পোস্ট করেছেন, যেটা দীপান্বিতা আমাদেরকে জানাচ্ছিলেন। দীপান্বিতা, অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে প্রথম বিষয়টা চোখে পড়লো সেটা হচ্ছে সেনাবাহিনী কোনো রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না। এটা কি ইউনূসের পাল্টা জবাব ওয়াকারকে? একেবারেই তাই, কারণ আসলে এখন আমরা পুরো বিষয়টাই গত 2-3 দিন ধরে যেটা দেখছি, সেনাপ্রধান বনাম ইন্টারিম গভর্নমেন্টের একটি লড়াই, অসন্তোষ এবং নিজেদের মধ্যে বনিবনা বুঝ হচ্ছে না সেই বিষয়টা নিয়ে। এবং আপনি এই লোকটির এই পুরো লেখাটির শেষের কয়েকটি লাইন যদি একটু বলেন, ইনি কে? এই যে ফাইজ আহমেদ, ইনি আসলে হচ্ছে আপনার উনি টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী, ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূসের বিশেষ সহকারী, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তো উনি একটি সরকারি দায়িত্বে নিযুক্ত থেকে ওনার টোটাল বক্তব্যের শেষের কয়েকটি লাইন আপনি যেটা পড়লেন, ইনকিলাব জিন্দাবাদ,
ইউনূস জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ আসলে কারা বলে? এখান থেকে তো আপনি বুঝতেই পারেন যে তারা আসলে এটা কিসে একটি ইঙ্গিত দিয়েছে। এখানে ইঙ্গিত আছে অনেকগুলো, এবং তারা বলছে যে ইনশাল্লাহ আমরা হারবো না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ তো মানে কারা এটা আমরা বুঝতে পারি। এটা একেবারে আপনি যেটা বলছিলেন গৃহযুদ্ধের একটি আভাস, এবং আমরা নড়বো না সরবো না, অর্থাৎ উড গো ফর ফাইট। কারণ আমি বলি যে আসলে ইনি পালানোর রাস্তা পাচ্ছেন না। উনি যদি একটা পালানোর রাস্তা পেয়ে যেতেন, পদত্যাগের একটা গান তুলেছিলেন, আস্তে যদি ওনাকে বেরিয়ে চলে যেতে কোনো মানে এই গার্বেজ তো আসলে কেউ নিবে না। এটা যদি কোথাও থেকে একটা উনি সেই আশ্বাসটা পেতেন তো বেরিয়ে যেতেন। এখন যেহেতু বেরিয়ে যেতে পারবেন না, তো তাকে আসলে এখন এই যে সেনাবাহিনীর বিরুদ্ধে উনি লড়ছেন, হুমকি দিচ্ছেন, হুমকি ধামকি দিচ্ছেন। সেনাবাহিনী রাজনৈতিক কোনো বিষয় না বলাতে পারবেন না যদি হয় কথাটা, তো সেনাবাহিনী নিয়ে গত 9 মাস উনি দেশ চালালেন কেন? এবং আমার আরেকটি প্রশ্ন জাতির কাছে, ভারতের যারা এখন দেখছেন তাদের কাছে, বাংলাদেশে যারা দেখছেন তাদের কাছে, এবং আপনারা যারা ইউনূসকে খুব ভালোবাসেন তাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। তাহলে ইউনূস অবৈধ সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার কেন দিয়েছিল? ওয়াই? কেন? এগুলো এগুলো তো তার দেওয়ার কথা না। তো তাদেরকে নিয়ে আপনি চলেছেন, সবকিছু করেছেন, এখন বনিবনা হচ্ছে না, এখন আপনি হুঙ্কার দিয়ে বলবেন রাজনৈতিক কোনো বিষয়ে সেনাবাহিনী না বলাতে পারবে না। এটা তো রাজনৈতিক বিষয় না, এটা দেশের সার্বভৌমত্বের বিষয়। এবং গত সপ্তাহখানেক আমি নিজে অভিজ্ঞতা করছি, যারা বিভিন্ন ভাবে ইউনূসকে ডিফেন্ড করতো, তার পক্ষে কথা বলতো, তাদের হাজার হাজার মানুষের আমার কাছে কথা আসে। আমার ফেসবুক পোস্টে যারা আগে আমাদের বিরুদ্ধচারণ করেছে তারা এখন বলছে যে আপনারা যা বলছেন এটা আসলে সত্য। আহ কারণ তারা বলতে চাইছেন এই কথাই যে বিষয়টা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ের জায়গায় আর নেই, এটা দেশ রক্ষার লড়াইয়ের জায়গায়। এবং দেশ রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশ যদি বিদেশি শক্তি দ্বারা আক্রমণের সম্ভাবনায় থাকে, সেনাবাহিনী এখতিয়ার আছে সেই পরিপ্রেক্ষিতে দেশকে নিরাপদ করবার জন্য যে কোনো পদক্ষেপ নেওয়ার। ঠিক। এবং এই যে একটা নির্বাচনের কথা বলা হচ্ছে, যেহেতু ওয়াকারুজ্জামান তিনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, এখানে ইউনূসের তরফ থেকে যে বক্তব্যটা সামনে এসেছে সেখানে বলা হচ্ছে যে নির্বাচন কবে হবে সেটা একমাত্র বলতে পারবেন মোহাম্মদ ইউনূস। এই কথাটাও বলা হচ্ছে, কিন্তু তারা তো নির্বাচন দেবে দেশের মানুষকে অতি শীঘ্র, সেই কথা বলেই তারা এই ক্ষমতার দায়িত্ব তারা বুঝে নিয়েছিলেন। তাহলে এখন অন্য কথা যখন তারা বলছেন, তাহলে এই বিষয়গুলো তো সেনাবাহিনী নাক গলাতে পারেই, কারণ সেনাবাহিনীরও তো এটা একটা কাজ, দেশের মানুষকে সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ বজায় রাখা। নিশ্চয়ই, কারণ অগণতান্ত্রিক সরকার তো এত দীর্ঘ সময়ের জন্য আসলে থাকতে পারে না। এবং সাধারণ মানুষের সম্বিতটা ফিরেছে কোথায় দিদি, আমি সেটাই মেনশন করতে চাচ্ছি। ওনারা যা কিছু প্রতিশ্রুতি এবং কথাবার্তা বলে এবং এক ধরনের একটা খুব চালাকি করে ভারত বিদ্বেষ মানুষের মধ্যে তৈরি করে তারা ক্ষমতায় এসছে, ক্ষমতায় দখল করে বসে থাকতে চাচ্ছে। এবার 3 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরে জনগণ যখন দেখছে যে আসলে তারা কিছুই করছে না, কোনো নির্বাচনের দিকে আগাচ্ছেও না, তো এবার জনগণের কাছেই তো তাদের মুখোশ আসলে উন্মোচিত হয়ে গেছে। তো এখানে সেনাবাহিনীর ইন্টারভেন করা ছাড়া আসলে কি 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 আসলে আর উপায় থাকতে পারে বলে আমরা তো দেখছি না আর কোনো উপায় আসলে আছে।